নমস্কার। ঠাকুর এবং মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন নরেন, আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আমরা স্বামীজির জীবনী পড়েছি, স্বামীজির বাণী আমরা উদ্ধৃতি হিসেবে দিয়ে থাকি। স্বামীজিকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সভা, স্বামীজির আদর্শ, স্বামীজির মত নিয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন বা একটা জায়গায় জিজ্ঞাসা থেকেই যায়, আমরা কি স্বামীজিকে পুরোপুরি জানতে পেরেছি? আমরা কি স্বামীজির যে মত, যে আদর্শ, স্বামীজির যে চিন্তা ভাবনা, স্বামীজির যে চিন্তাধারা, স্বামীজি যা আমাদের বোঝাতে চেয়েছিলেন, আমাদের কাছ থেকে যেটা চেয়েছিলেন, আমরা কি সেটা সম্পূর্ণভাবে আমরা কি সেটা অনুধাবন করতে পেরেছি? কারণ স্বামীজিকে জানার তো কোনো শেষ নেই। জানা, আরও ভালো করে জানা, আরও ভালো করে জানা। কারণ স্বামীজির মতন এক মহাজীবন, তার জ্ঞানের গভীরতা সমুদ্রের গভীরতাকেও হার মানায়। আমরা যতটুকু জানি, হয়তো এক হিমশৈলের চূড়া যেমন যতটুকু হয়, হয়তো আমরা ঠিক ততটুকুই স্বামীজি সম্বন্ধে জানি। যে কোনো মানুষকেই যদি আমরা ভালো করে জানতে বা বুঝতে চাই, তাহলে আমরা সব থেকে ভালো কিন্তু বুঝতে পারবো তার নিজের কথার থেকে, তার নিজের লেখার থেকে, যেখানে তিনি নিজের চিন্তা ভাবনা মত সমস্ত ব্যক্ত করেছেন। ঠিক সেরকমভাবে স্বামীজিকেও আমরা খুব ভালোভাবে হয়তো বুঝতে পারবো, জানতে পারবো, যদি আমরা স্বামীজির লেখা চিঠিগুলি আমরা পড়ি। শুধু পড়া নয়, শুধু পড়ি বললে ভুল হবে, আমরা যদি অনুধাবন করি। আর স্বামীজির এই চিঠি, যখন স্বামীজি বিভিন্ন সময়ে দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে যখন স্বামীজি ছিলেন, তিনি তার বিভিন্ন শিষ্য শিষ্যা অনুরাগী, তিনি যাদের ভক্তি করতেন, তাদের যে চিঠি লিখতেন, সেই চিঠিতে শুধুমাত্র যে আমরা স্বামীজিকে জানতে পারছি সেটা কিন্তু নয়। কারণ স্বামীজির প্রায় প্রত্যেকটি চিঠিতেই বেদ, বেদান্ত, উপনিষদ, সংহিতা, গীতা এই সমস্তর উদাহরণ উঠে এসছে। তিনি তার নিজের মতের সাপেক্ষে, তিনি যা যুক্তি দিয়েছেন তার সাপেক্ষে তিনি এই বিভিন্ন গ্রন্থ থেকে শ্লোক বা বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তিনি সেই চিঠিগুলি লিখেছেন। আজকে স্বামীজির কিছু চিঠির কিছু কিছু অংশ পড়ব এবং সেটার থেকে আমরা কি মনে হচ্ছে বা কি বুঝতে পারছি সেই বিষয়ে একটু কথা বলবো। এরকমই একটি চিঠি তিনি লিখেছেন 1890 সালের 3রা মার্চ, গাজীপুর থেকে। এই চিঠিটি তিনি লিখছেন প্রমোদা দাস মিত্রকে। এই প্রমোদা দাস মিত্র ছিলেন কাশীর জমিদার। তার অগাধ পাণ্ডিত্য এবং শ্রী রামকৃষ্ণের প্রতি তার ভক্তির জন্য স্বামীজি শ্রী প্রমোদা দাস মিত্রকে ভীষণ ভক্তি শ্রদ্ধা করতেন। তো এই চিঠিতে স্বামীজি লিখেছেন, এক জায়গায় স্বামীজি লিখেছেন, আপনি জানেন না, কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক। উহাই আমার সর্বনাশ করিতেছে। একটুকুতেই এলাইয়া যাই। কত চেষ্টা করি যে খালি আপনার ভাবনা ভাবি, কিন্তু বারংবার পরের ভাবনা ভাবিয়া ফেলি। এই চিঠি পড়ে তাহলে আমরা বুঝতে পারছি যে স্বামীজি বৈদিক মতে কঠোরভাবে বিশ্বাসী ছিলেন। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই বেদ সম্বন্ধে হয়তো সেইভাবে ধারণা, বেদ বেদান্ত সম্বন্ধে সেই ধারণা নেই। তাই বৈদিক মত মানে স্বামীজি কি বুঝিয়েছেন সেটা বুঝতে গেলেও কিন্তু আমাদের এই স্বামীজির চিঠিগুলিকেই বারংবার পড়তে হবে। কারণ প্রত্যেকটি চিঠিতে স্বামীজি কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তার নিজের মত তিনি আমাদের ধর্মের যে বিভিন্ন
গ্রন্থ রয়েছে বা আমাদের যে বিভিন্ন শাস্ত্র রয়েছে সেগুলিকে তিনি কিভাবে ফলো করছেন বা তিনি চাইছেন যে সবাই কিভাবে এই বেদ বেদান্ত বা উপনিষদের যে শিক্ষা সেটাকে কাজে লাগানো হোক, সেটা কিন্তু আমরা স্বামীজির চিঠি পড়লেই বুঝতে পারবো। আর তাহলেই হয়তো আমরা স্বামীজির আদর্শকে প্রকৃত অর্থে অনুসরণ করতে পারবো। আবার এই চিঠির থেকে কিন্তু আমরা বুঝতে পারছি স্বামীজির কাছে পরের সেবা করাই ছিল পরম ধর্ম। তা তিনি তো বলেই গেছেন, শিবজ্ঞানে জীব সেবা। তাই বাঙালি জাতি তথা সমগ্র ভারতবর্ষ যারা স্বামীজিকে তাদের আদর্শ বলে মনে করেন, তাদের কাছে কিন্তু স্বামীজির আদর্শই তাদের জীবনেরও আদর্শ হওয়া দরকার বা হওয়া উচিত। কিন্তু আবার স্বামীজির লেখা আরেকটি চিঠি এই প্রসঙ্গে আনি। এই চিঠিটিতে স্বামীজি প্রমোদা দাস মিত্রকে বলেছেন যে পরের সেবা করাই তার ধর্ম। তিনি নিজের ভাবনা ভাবতে পারছেন না এবং তিনি নিশ্চয়ই চেয়েছিলেন যে তাঁর ফলোয়ার্স যারা তারাও এইভাবেই চলুক। কিন্তু আরেকটি চিঠির একটু অংশ পড়ছি। 1890 সালের 26শে মে এই চিঠিটি লেখা। এটিও তিনি প্রমোদা দাস মিত্রকেই লিখছেন। এখানে লিখছেন তিনি, মানে এই চিঠিটা তিনি হয়তো ব্যথিত হয়েই লিখেছিলেন। বঙ্গভূমির অবস্থা বড়ই শোচনীয়। ত্যাগ কাহাকে বলে এদেশের লোক স্বপ্নেও ভাবে না। কেবল বিলাস, ইন্দ্রিয়পরতা ও স্বার্থপরতা এদেশের অস্থিমজ্জা ভক্ষণ করিতেছে। ভগবান এদেশে বৈরাগ্য ও অসংসারিত্ব প্রেরণ করুন। এদেশের লোকের কিছুই নাই। পশ্চিম দেশের লোকেরা, বিশেষ ধনীদিগের এ সকল কার্যে অনেক উৎসাহ, আমার বিশ্বাস। তৎকালীন বঙ্গ সমাজ কি তাহলে স্বামীজিকে হতাশ করেছিল? বা স্বামীজি আজকে নশ্বর দেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তো রয়েছেন। আজকের বঙ্গ সমাজ স্বামীজিকে কি এইভাবেই হতাশ করছে? আমরা যারা স্বামীজির অনুরাগী হয়তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এরকমই আরেকটি চিঠি, আসলে আজকে আমি যে চিঠিগুলির কথা বলছি সেগুলোর থেকে মূলত তুলে ধরতে চাইছি যে স্বামীজি কি চাইতেন, কি তার উদ্দেশ্য ছিল, এবং তিনি তার গুরু ভাই, তার শিষ্য, তার পরিচিত মানুষজনদের তিনি কি বোঝাতে চেয়েছিলেন, কি শেখাতে চেয়েছিলেন। একটা ছোট্ট প্রায় 1 লাইনের চিঠি বলবো, যেটা তিনি লিখেছেন আজমের থেকে তার আলমোড়ার শিষ্য গোবিন্দ সহায়কে। চিঠিটি তিনি লিখছেন 1891 সালের 14ই এপ্রিল। সেই চিঠিতে তিনি বলছেন, পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও, উহাতেই সমগ্র ধর্ম নিহিত। স্বামীজির কাছে ধর্ম মানে ছিল পবিত্র এবং নিঃস্বার্থ হওয়া। এখানে পবিত্র মানে কিন্তু গোড়া হিন্দুদের গঙ্গাজল ছিটিয়ে পবিত্র হওয়া বা ছোঁয়া বাঁচিয়ে চলার কথা স্বামীজি বলেননি। স্বামীজির লেখা একাধিক চিঠিতে পরবর্তীকালে আমরা দেখতে পাবো, বা আপনারাও চিঠি পড়লে দেখতে পাবেন, যে এই গোড়া হিন্দু ধর্ম এবং এই জাতিভেদ প্রথার তিনি কট্টর সমালোচক ছিলেন। এখানে পবিত্র হওয়া মানে স্বামীজি বোঝাতে চেয়েছেন সত্যকে অনুসরণ করা। কারণ এই রকম কথা বা এই আদর্শ অনুসরণ করার কথা স্বামীজি এরপরেও তার অনেক শিষ্য শিষ্যাকে কিন্তু চিঠিতে বলে গেছেন। তো স্বামীজির কাছে পবিত্র হওয়া মানে স্বামীজি বোঝাতে চেয়েছেন সত্যকে অনুসরণ করা, কোনো অবস্থাতেই সত্যকে অস্বীকার না করা, নিজের জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করে ন্যায় এবং অন্যায়ের প্রভেদ করা, অন্যায়কে কোনোভাবেই সমর্থন না করা। আর যে নিঃস্বার্থ হওয়ার কথা তিনি বলেছেন, সেগুলো স্বামীজির চিঠিগুলি পড়লেই বা স্বামীজির লেখা আরও বই পড়লে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, নিঃস্বার্থ হতে গেলে সবচেয়ে আগে বোধ হয়, বা আমাদেরও বোধবুদ্ধি যা বলে,
সবচেয়ে আগে প্রয়োজন ঠাকুরের কাছে বিনা শর্তে আত্মসমর্পণ এবং তার উপরে অগাধ বিশ্বাস। ঠাকুরের কাছে বিনা শর্তে কিছু না চেয়ে আত্মসমর্পণ সেই করতে পারে যার জ্ঞান চক্ষু খুলেছে, আর যার জ্ঞানের চোখ খোলা তার নিঃস্বার্থ হতে কোনো অসুবিধা নেই। কারণ ঠাকুর তো আমাদের বলেই গেছেন সংসারে থেকেও সংসারকে না ছুঁয়ে থাকতে, নিঃস্বার্থ হয়ে থাকতে। স্বামীজিও সেই একই কথা বলছেন, পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করি। স্বামীজির তার ভক্তদের কাছে বা তার শিষ্য শিষ্যাদের কাছে বারবার তার চিঠিতে তিনি কিন্তু বলেছেন যে এই সত্যকে আঁকড়ে ধরে নিঃস্বার্থ থেকে সেবা করে যাওয়ার কথা। তিনি কিন্তু নিজের জ্ঞান এবং বুদ্ধিকে ব্যবহার করার বারবার নির্দেশ দিয়েছেন। এবং আরও বেশি করে তিনি যে কথা বলেছেন যে আমাদের যে শাস্ত্র যা আমাদের ন্যায় অন্যায়ের প্রভেদ করতে শেখাবে, ঠিক ভুলের প্রভেদ করতে শেখাবে, তা অধ্যয়ন করা হয়তো আমাদের পক্ষে এখন সম্ভব না, দরকারও নেই। স্বামীজির চিঠিগুলো পড়লেই, সেগুলোকে অনুধাবন করলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কি করণীয়, তিনি কি বলে গিয়েছিলেন। হয়তো আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন এক মারণ রোগ আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের আক্রমণ করছে, আমরা বিচলিত, তখন সেই সময় ঠাকুর মা এবং স্বামীজির এই পথ দেখানো আমাদের ভীষণভাবে প্রয়োজন। এবং প্রয়োজন মনের জোর, যে মনের জোর স্বামীজির থেকে বেশি আমাদের আর কেউ দিতে পারবেন না। স্বামীজির এই মনের জোরের আরেকটি চিঠির কথা উল্লেখ করি। এই চিঠিটি তিনি লিখছেন বরানগর থেকে 1889 সালের 26শে জুন। চিঠিটি তিনি লিখছেন প্রমোদা দাস মিত্রকে। আমরা বেশিরভাগ, আমি যখন স্বামীজির পত্রাবলী যখন পড়ছি তখন দেখেছি যে প্রমোদা দাস মিত্রকে তিনি প্রচুর চিঠি লিখেছেন, এবং এমন চিঠিও রয়েছে যেখানে স্বামীজি কোনো বিষয় নিয়ে স্বামীজির কিছু ডাউট আছে, সেই সমস্ত বিষয়গুলি তিনি প্রমোদা দাস মিত্রের কাছে ক্ল্যারিফাই করছেন, জানতে চাইছেন তার কাছে। এবং সেখানে তিনি যেমন বেদ নিয়ে কথা বলেছেন, বেদান্ত নিয়ে কথা বলেছেন, উপনিষদ নিয়ে কথা বলেছেন। এই প্রমোদা দাস মিত্র কিন্তু অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। এবার চিঠির কথায় আসি। এই প্রমোদা দাস মিত্রকে স্বামীজি এই চিঠিটিতে লিখছেন, আমার শরীর মন্দ নাই, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। এই চিঠিটি ছোট চিঠি, এটা মোটামুটি 4-5 লাইনের একটি চিঠি, তার থেকে একটু বড়। সেখানে একটি লাইনে স্বামীজি লিখছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে চিঠিতে রয়েছে যে কাশী যাবার কথা। তিনি বলছেন প্রমোদা দাস মিত্রকে যে কাশী যাবেন এবং সেখানে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করবেন। তিনি প্রমোদা দাস মিত্রের সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য ব্যাকুল। আর সেখানে একটি লাইনে তিনি বলছেন, আমার শরীর মন্দ নাই, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। স্বামীজির চিঠি বা স্বামীজির জীবন পড়ে আমরা সবাই জানি যে স্বামীজি নিজের শরীরের একদমই খেয়াল রাখতেন না, এবং ভারতবাসীর কল্যাণার্থে, ভারতবর্ষের কল্যাণার্থে স্বামীজি যেভাবে কাজ করে বেড়াতেন তাতে তিনি তার নিজের দিকে বিন্দুমাত্র লক্ষ্য রাখতেন না। তো সেই ক্ষেত্রে বিভিন্ন চিঠিতে আমরা দেখতে পাই যে স্বামীজি লিখছেন যে তার শরীর অসুস্থ বা তার জ্বর হয়েছে বা কোনো রকম সমস্যায় তিনি রয়েছেন। কিন্তু এই চিঠিটিতে স্বামীজি লিখছেন, আমার শরীর মন্দ নাই, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। কেন মনের অবস্থা ভয়ঙ্কর সেটা কিন্তু তিনি এই চিঠিতে উল্লেখ করেননি, সেটা তিনি উল্লেখ করছেন পরের চিঠিতে। সেটি তিনি লিখছেন 4 জুলাই। আগের চিঠিটি ছিল 26শে জুনের। এই চিঠিও তিনি প্রমোদা দাস মিত্রকেই লিখছেন। এটা লিখছেন বাগবাজারে বলরাম বসুর বাড়ির থেকে।
স্বামীজি লিখছেন এখানে, ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যায় নাই এবং যাইবারও নহে, শাস্ত্রে বিশ্বাসও টলে নাই, কিন্তু ভগবানের ইচ্ছায় গত 5-7 বৎসর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ। আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না। ইহাই অত্যন্ত কষ্ট বিশেষ। কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোনো উপায় দেখি না। এই কটি লাইন নিয়ে আগে বলি। এই পর্যন্ত পড়ে আমরা এটুকু বুঝতে পারছি যে স্বামীজি তখনও কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রকৃত হিন্দু ধর্মকে বিশ্বের সাথে পরিচিত করানোর জন্যেই স্বামীজির এই সংগ্রাম ছিল। হিন্দু ধর্ম বলতে তথাকথিতভাবে আমরা যেটা বুঝে থাকি সেটা কিন্তু নয়। কিন্তু তিনি এই আগের চিঠিতে বলছেন যে তার মনের অবস্থা খুব ভয়ঙ্কর। সেটা কেন? সেটা আমরা এই কটি লাইনের পরের ছত্রে পাই। এর আগে দেখি, স্বামীজি বলছেন ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যায়নি এবং যাইবারও নহে, শাস্ত্রে বিশ্বাসও টলে নাই। স্বামীজির আগের চিঠিতেই বললাম যে স্বামীজি ভীষণভাবে বৈদান্তিক মতাবলম্বী ছিলেন এবং ঈশ্বর বিশ্বাসী। তিনি বলছেন যে আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি। হিন্দু ধর্ম তার যা শাস্ত্র, আদর্শ শাস্ত্র, যাকে স্বামীজি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অর্থাৎ ঠাকুরকে দেখার পরে তো আর কিছুর প্রয়োজন হয় না, কিন্তু পূর্ণভাবে তিনি নিজে কিছু করে উঠতে পারছেন না, সেই যন্ত্রণা তার। এরপরে তিনি লিখছেন যে কলকাতায় থাকলে আমি এই কাজও করতে পারবো না। কিন্তু মনের অবস্থা কেন ভয়ঙ্কর? এর পরের ছত্রে তিনি লিখছেন, আমার মাতা এবং 2টি ভ্রাতা কলিকাতায় থাকে। আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আর একটি ছোট। ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুস্থ। এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল। হাইকোর্টে মোকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটির অংশ পাইয়াছেন, কিন্তু সর্বশান্ত হইয়াছেন, যে প্রকার মোকদ্দমার দস্তুর। অর্থাৎ প্রমোদা দাস মিত্রকে স্বামীজি এই চিঠিতে, আমরা কিন্তু খুব খুব কম চিঠিতেই স্বামীজি তার নিজের মা, ভাই বা তার পরিবার নিয়ে কথা বলতে স্বামীজিকে দেখেছি, খুবই কম চিঠিতে। এই যে আগের চিঠিতে স্বামীজি লিখেছিলেন যে মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর, এখানে সেইটি তিনি ব্যাখ্যা করছেন, সেটি তিনি ডিটেলে বিস্তারিতভাবে প্রমোদা দাস মিত্রর সাথে তিনি তার মনের অবস্থা শেয়ার করছেন। তিনি বলছেন যে এখানে যে তার মা এবং ভাইরা কলকাতায় রয়েছেন, জ্ঞাতিরা মামলা করেছে, তাদের উচ্ছেদ করেছে। অর্থাৎ এখানে তিনি একটা জায়গায় লিখেওছেন যে কখনো কখনো উপবাসে দিন যায়। কি মারাত্মক কঠিন পরিস্থিতি। একদিকে স্বামীজির কঠোর সংগ্রাম, কারণ তার আগেই তিনি বলছেন যে আমি কলকাতায় থেকে কিছু করতে পারবো না, আমি আদর্শ শাস্ত্র পেয়েছি, আদর্শ মানুষ চোখে দেখেছি, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না। আবার আরেক দিকে তিনি জানেন যে তার পরিবার, তার মা, তার ভাইরা কি অবস্থাতে রয়েছেন। একদিকে স্বামীজির কঠোর সংগ্রাম ভারতবর্ষের উন্নতি সাধনের জন্য, বাঙালি জাতিকে মন্ত্র দেওয়া যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য, যে তার বাঙালি জাতির কি রত্ন রয়েছে, কি শাস্ত্র আমাদের ভারতবর্ষের রয়েছে, শুধু বাঙালি জাতি কেন বলবো, সমগ্র ভারতবর্ষ কি রত্নভাণ্ডার আমাদের কাছে রয়েছে। একদিকে স্বামীজির
ব্রত হচ্ছে যে ভারতবাসীকে শিরদাঁড়া সোজা করে দাঁড় করানোর মন্ত্রে দীক্ষিত করা। অন্যদিকে তার মা, ভাই, তিনি পরিবার ছেড়ে এসছেন, তিনি সন্ন্যাসী, কিন্তু তবুও তিনি বলছেন যে তিনি দেখছেন যে তাঁরা চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছেন। এর পরের অংশে তিনি লিখছেন, কখনো কখনো কলকাতার নিকট থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়। স্বামীজি লিখছেন যে তিনি যখন কলকাতায় থেকে দেখছেন যে তার মা, তার ভাই, তার পরিবার কী অবস্থাতে রয়েছে, তখন তিনি বলছেন যে রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়। সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাধে। তাহাতেই লিখিয়াছিলাম মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এবার তাহাদের মকদ্দমা শেষ হইয়াছে। কিছুদিন কলকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি, আপনি আশীর্বাদ করুন। তার মানে স্বামীজি সেই সময় কি কঠিন পরিস্থিতির মধ্যে স্বামীজি ছিলেন, যে জন্য তিনি লিখেছেন যে মনের মধ্যে ঘোর যুদ্ধ বাধে। তাহলে আমরাও তো স্বামীজিকে দেখে, মানে স্বামীজি যে কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, আমরা তো অনেক 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 ভালো জায়গায় থাকি, কিন্তু তবুও আমরা হয়তো যখন এরকম পরিস্থিতির মধ্যে পড়ি, তখন সেই যে স্থিতপ্রজ্ঞ থাকার জায়গা থেকে আমরা সরে আসি। আমাদের আদর্শ যিনি, তাকে আমরা অনুসরণ করছি। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তার মনের ওপরে তার কতটা কন্ট্রোল রয়েছে। তিনি লিখছেন, তিনি প্রমোদা দাস মিত্রকে বলছেন যে রজগুণের প্রাবল্যে মাঝে মাঝে মনে হয়, কিন্তু স্বামীজির ঠাকুর যে বলে গেছিলেন যে সংসারে থেকেও না ছুঁয়ে থাকা, ঠিক সেই রকমভাবেই স্বামীজি এখানেও সেই বিষয়টি যেন তাঁর এই লেখাটির মধ্যে প্রতিফলিত হয়েছে, যে তিনি একদিকে বলছেন যে মকদ্দমা শেষ হয়েছে, এবার তাদের সমস্ত মিটিয়ে আমি এবার বেরিয়ে পড়ব। এখানে তিনি বলছেন যে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি পারি। প্রমোদা দাস মিত্রকে তিনি লিখছেন, এবং এর পরিপ্রেক্ষিতে তিনি গীতার একটি শ্লোকের উদাহরণ দিয়েছেন। তিনি লিখেছেন, আপূর্যমানম চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে স শান্তিমাপনোতি না কামো কামী। অর্থাৎ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন। স্বামীজি এখানে বোঝাতে চেয়েছেন স্থিতপ্রজ্ঞ হয়ে থাকার কথা। অর্থাৎ সমুদ্র যেমন যতই নদী সমুদ্রতে মিশুক, সমুদ্রকে যে ডিস্টার্ব করতে পারে না, ঠিক সেই রকমভাবেই একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যতই বিষয় আশয় বিষয়বস্তু নিয়ে থাকুন না কেন, তাকে সেই বিষয় বা অন্যান্য রজগুণ ছুঁতে পারে না বা বিরক্ত করতে পারে না। স্বামীজি তো এইরকমই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ ছিলেন। তার পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে আছে জেনেও স্বামীজি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তিনি প্রমোদা দাস মিত্রকে এই চিঠির শেষ অংশে লিখছেন, আশীর্বাদ করুন যেন আমার হৃদয় মহা ঐশ্ববলে বলীয়ান হয় এবং সকল প্রকার মায়া
আমা হইতে দূর পরাহত হইয়া যায়। স্বামীজির থেকে সকল প্রকার মায়া দূর পরাহত হয়েছিল বলেই স্বামীজি ভারতবর্ষকে জগতের কাছে শ্রেষ্ঠ আসনে তুলে ধরতে পেরেছিলেন। কিন্তু আমরা স্বামীজির এই চিঠিগুলো যখন পড়ছি, চিঠির অংশবিশেষ যখন পড়ছি, তখন কিন্তু বুঝতে পারছি যে স্বামীজির সংগ্রাম কি কঠিন সংগ্রাম ছিল। বিভিন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তার কাছে প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি, কারণ তিনি ছিলেন মহাপ্রাণ, আর তার মাথার উপরে সবসময় ঠাকুরের আশীর্বাদ ছিল। আমাদের কাছে স্বামীজি আদর্শ। স্বামীজির, আমরা যাকে জীবনের আদর্শ করব, তার আদর্শই আমাদের আদর্শ হওয়া উচিত এবং আমাদের অনুসরণ করা উচিত। স্বামীজির এই পত্রাবলী, প্রচুর প্রচুর চিঠি তিনি লিখেছেন। এই চিঠিগুলো যদি আমরা পড়তে থাকি, তাহলে কিন্তু স্বামীজির চিঠি একবার পড়ে আমরা কিছু বুঝতে পারবো না, কারণ এখানে বোঝার ব্যাপার কম, অনুধাবন করার ব্যাপার এখানে বেশি, যেটা আমার মনে হয়েছে এই চিঠিগুলি পড়তে পড়তে। যতবার পড়ি, আবার যখন আরেকবার পড়ি, তখন আবার সেটা অন্যভাবে মনে হয়, অন্যভাবে বুঝতে পারি। আমরা তো স্বামীজিকে জানি, স্বামীজির জীবনী জানি, স্বামীজির বাণী জানি, কিন্তু এর বাইরে স্বামীজির যে ব্যাপ্তি, আসলে আমাদের জানাটা খুব ছোটোর মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে হয়তো। স্বামীজির চিঠিগুলি পড়লে পরে স্বামীজির কি বিশাল ব্যাপ্তি, কি জ্ঞানের পরিধি, আমরা সেটা বুঝতে পারবো। কারণ স্বামীজির চিঠির কিছু কিছু জায়গায় তিনি যখন উদাহরণ দিচ্ছেন, বেদ, বেদান্ত, এই উদাহরণগুলো যখন দিচ্ছেন, তখন সেইগুলো বোঝার জন্য আমাদের বারবার সেটা পড়তে হচ্ছে, এবং পড়ে যেটা হচ্ছে সেখানে মনে কৌতূহল আসছে। স্বামীজি যে শ্লোকটি ওখানে উদ্ধৃতি দিয়েছেন অথবা তুলে ধরেছেন, তখন সেই চিঠিটি পড়ে আরও জানতে ইচ্ছা করছে। স্বামীজিকে জানার এবং আমাদের শাস্ত্রকে জানার কোনো শেষ নেই, কিন্তু কখনোই যতটুকু স্বামীজিকে এই চিঠি পড়ে জানা যায় বা বোঝা যায়, তাতে এটা বলতেই পারি যে আমাদের কাছে হিন্দু ধর্ম বলতে যে ধারণা হয়েছে, আর স্বামীজি আমাদের হিন্দু ধর্ম এবং জগৎ সভায় যে ধর্মকে তুলে ধরেছিলেন, সেটা কিন্তু একদমই আলাদা, একদমই আলাদা। কারণ আমাদের ধারণা ভুল, কিছু কিছু ক্ষেত্রে ভুল। সেজন্যই স্বামীজি বলছেন যে হিন্দু ধর্মের যে টলারেন্স আর যা এর উদারতা, অন্য কোনো ধর্মের তা নেই। স্বামীজি জগতের দুঃখ কষ্টের ক্রুশ তার গুরুর আদেশে তার কাঁধে তুলে নিয়েছিলেন, এবং যতদিন তিনি নশ্বর দেহে এই পৃথিবীতে ছিলেন, তিনি তা পালন করে গেছেন। তার চিঠির বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বলছেন যে আমার মানুষ চাই, আমি অন্য আর কিচ্ছু বুঝি না। তিনি যখন তার বিভিন্ন গুরু ভাইদের চিঠি লিখেছেন, তার শিষ্য শিষ্যাদের চিঠি লিখেছেন, তখন সেই জায়গায় বলছেন আমার মানুষ চাই। এবং মানুষ স্বামীজি কেমন চেয়েছিলেন? স্বামীজির মতের মতন মানুষ, সেই স্বামীজির মতের মতন স্বামীজি যে মানুষ চেয়েছিলেন, সেই মানুষ হতে গেলে আমাদের কিন্তু স্বামীজিই ভরসা, স্বামীজির চিঠি ভরসা, স্বামীজির লেখাই ভরসা,
স্বামীজির জীবনী ভরসা। স্বামীজিকে জানা মানে, তার আদর্শকে জানা মানে তার কিছু বাণী জানা বা উদ্ধৃতি জানা নয়, তার আদর্শকে উপলব্ধি করা। স্বামীজি তো ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন। ঠাকুর যা চেয়েছিলেন, স্বামীজির মধ্যে ঠাকুর সেই গুণ, সেই জিনিস তিনি দেখতে পেয়েছিলেন। সেই জন্যই তো স্বামীজি তার সবচেয়ে প্রিয়। ঠাকুর বুঝেছিলেন যে ঠাকুরের উদ্দেশ্য স্বামীজির মাধ্যমেই বাস্তবায়িত হবে। তাই আজকের সমাজ, আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের স্বামীজিকে জানা, স্বামীজির আদর্শকে জানা এবং সেটা ফলো করা, তবেই আমরা পারবো লড়াই করতে, আমরা পারবো আমাদের মনকে স্থির রাখতে। একটু আগে যে বললাম যে স্বামীজির বিভিন্ন চিঠি থেকে আমরা দেখি যে স্বামীজির শরীর অসুস্থ, বিভিন্ন সময় তিনি অসুস্থ থাকতেন, বিভিন্ন অসুখে, কিন্তু তার মনের জোর, তার মনের জোরের একাংশও যদি আমরা পাই, তিনি মহামানব, তিনি মহাজীবন, তার সাথে আমাদের কোনো তুলনাই চলে না। কিন্তু আমরা তো তার ভক্ত, আমরা তো তাকে আমাদের আদর্শ করে নিয়েছি। তাহলে সেই একাংশও যদি আমরা পাই, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। এবং স্বামীজি যে মানুষ চেয়েছিলেন, স্বামীজি বলেছিলেন মানুষ গড়তে হবে। সেই মানুষ হওয়া, সেই মানুষ হতে গেলে আগে জানতে হবে যে স্বামীজি সেই মানুষের মধ্যে কি কি গুণ চেয়েছিলেন। আজকে স্বামীজিকে নিয়ে আলোচনা, মাফ করবেন, আমার এত দৃষ্টতা নেই যে আমি স্বামীজিকে নিয়ে আলোচনা করতে পারি। আমাদের মধ্যে স্বামীজির এই চিঠিকে সবার সাথে ভাগ করে নেওয়া, শেয়ার করে নেওয়া, সবাইকে জানানো, আরও জানানো সবার কাছে, যাতে সবাই পড়ে, জানে, বোঝে। মানুষ অনেকে হয়তো অনেক কঠিন পরিস্থিতিতে রয়েছেন, তার চিঠি পড়লে হয়তো তার পরিস্থিতির সাথে, তার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদেরও মনে হবে যে না, আমরাও এটা পেরোতে পারবো। সেই জন্যেই এই সবার সাথে ভাগ করে নেওয়ার পরিকল্পনা, শেয়ার করে নেওয়ার পরিকল্পনা। স্বামীজির আদর্শকে আমার মনে হয় জানার থেকে বা পড়ার থেকে উপলব্ধি করা প্রয়োজন এবং তাকে বাস্তবায়িত করা, মানে রিয়েলাইজেশন এবং প্র্যাকটিক্যাল লাইফে তার অ্যাপ্লিকেশন। যতক্ষণ পর্যন্ত না আমরা রিয়েলাইজ করতে পারছি উনি কী চেয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাস্তবে তাকে রূপায়িত করতে পারবো না। আমাদের সেই উপলব্ধি হোক, এই প্রার্থনা করুণাময়ের কাছে। আজকের অনুষ্ঠান, আজকের এপিসোড স্বামীজির এই কটি চিঠির মধ্যেই সীমাবদ্ধ রাখছি। আপনাদের কি মনে হলো, কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা দুটোই অবশ্যই জানাবেন। আপনাদের সকলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ঠাকুর মাকে প্রণাম জানিয়ে আজকের কথা শেষ করছি। স্বামীজিকে প্রণাম, আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।